আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে আমাদের বিজনেস টিউটোরিয়াল বইটার পঞ্চম টিউটোরিয়াল থেকে অষ্টম টিউটোরিয়াল দাগানোর চেষ্টা করব। আমরা একদম ডিরেক্ট আমাদের ভিডিও অংশে যাই। এই অংশটাতে আমাদের প্রথম ইউনিটে দেওয়া আছে ন্যূনতম চাঁদা, কোম্পানির সভা, বিলোপ সাধন এবং ধারা সংশ্লিষ্ট গুচ্ছ সহ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকসগুলো ইম্পর্টেন্ট, কারণ আমাদের যৌথ মূলধনী কোম্পানি থেকে খুবই প্রশ্ন রিপিট করা হয়। আমি যদি আপনাদের একটু দেখাই, আপনাদের যে কোশ্চেনের রেঞ্জের কথা আমি বলেছিলাম, বা এই যে এখানে একটু খেয়াল করেন কোশ্চেনের রেঞ্জ, এই হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানি। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 4টা কোশ্চেন করেছিল। অনুরূপভাবে আমাদের হচ্ছে এই যে জিএসটির কথা যদি আমরা দেখি, গত বছর 2টা কোশ্চেন করেছিল, এবছর প্রায় 3টা, অ্যাটলিস্ট সর্বোচ্চ 8টা প্রশ্ন করতে পারে। অথবা আপনারা যদি চার্ট অ্যানালাইসিস দেখেন, দেখা যাচ্ছে যে চার্ট অ্যানালাইসিস একটু যদি খেয়াল করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার্ট অ্যানালাইসিস প্রত্যেক বছর 4-এর উপরে কোশ্চেন এসেছে, 4টা 5টা করে কোশ্চেন এসেছে। অনুরূপভাবে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু সেম অবস্থা। এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন রিপিট হতো, অর্থাৎ গুচ্ছতে 2টা, 7 কলেজে 3টা, গার্হস্থ্য অর্থনীতি কলেজে 2টা করে কোশ্চেন রিপিট হতো। আমাদের রাজশাহী, ঢাকা এগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ কোশ্চেন রিপিট হয়। তো আমরা টিউটোরিয়াল 4-এ এর একটা অংশ দাগানোর চেষ্টা করছি, আজকে টিউটোরিয়াল 5-এ বাকি অংশ দাগানোর চেষ্টা করব। মূলত ন্যূনতম চাঁদা কি, এর বেসিক কনসেপ্টটা জানতেই হবে। পাশাপাশি এখানে যে ন্যূনতম চাঁদার যে বেসিক ধারণাটুকু আছে, তথ্যটুকু আছে, এটা জানতে হবে, কোনো মিস নাই। কোনটা দিয়ে রিপিট করবে কোশ্চেন বলা মুশকিল, সম্পূর্ণ অংশটা আমাদের দেখতে হবে। এরপর আসি কোম্পানির সভা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোম্পানির সভা এখানে তিনটারই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, স্পেশালি ধারাগুলো ইম্পর্টেন্ট। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, নোটিশ প্রদানের যে তারিখটা বা সময়টা, সেটা সবগুলো 21 দিন করা হয়েছে নতুন সংশোধিত আইনে। সুতরাং এই বিষয়ে একটু খেয়াল থাকবেন, এছাড়া আর কোনো কিছু নেই। তবে এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর যদি ইম্পর্টেন্ট বলি, ধারাগুলো ইম্পর্টেন্ট, কোনো একটা লাইন বাদ দেওয়ার কোনো স্কোপ নেই। কোনটা প্রশ্নে দেবো বলা মুশকিল। কোম্পানির বিলোপ সাধন অতটাই ইম্পর্টেন্ট না, জাস্ট শুধুমাত্র এই লাইনটা আবারও ইম্পর্টেন্ট। এবছর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে কোশ্চেন করেছিল, জাস্ট এতটুকুই। এছাড়া এই জায়গা তেমন দেখার দরকার নাই। আর অপর দিকে ধারাটা শুধু দেখবেন, ওকে। এছাড়া আমরা পরবর্তীতে চলে যাই কিছু গুরুত্বপূর্ণ ধারা, সময়, এই বিষয়গুলো একটু দাগানোর চেষ্টা করি। ন্যূনতম চাঁদা 10 দিনের মধ্যেই আমাদের হচ্ছে কী করতে হবে, ফেরত দিতে হবে। এছাড়া আমাদের যে নোটিশগুলো ছিল, সেই নোটিশের তারিখগুলো একটু জানার চেষ্টা করব, তবে অতটা না। তবে আমাদের হচ্ছে পরিচালক নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে নির্বাচকের কাছে জানাতে হবে 15 দিনের মধ্যে, মূলধন ধারা পরিবর্তনের ক্ষেত্রে 15 দিনের মধ্যে জানাতে হবে। এই ধরনের তথ্যগুলো বা সময়গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। যোগ্যতা সূচক শেয়ার কখন ক্রয় করতে হবে, সেটা ইম্পর্টেন্ট। এরপর আমাদের বিলোপ সাধন হবে কখন, যদি 1 বছরের মধ্যে যদি কাজ শুরু করতে না পারি সেইটা। এছাড়া 2টা সবার পার্থক্য কত হবে সময়ের, 18 মাস, এইটা ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের পরিচালক যে নিয়োগ, আমাদের পরিচালক সচরাচর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ 3 জন হয়ে থাকে। তাহলে এই যে জায়গাগুলো ইম্পর্টেন্ট। এবং এই যে পরিচালক বা বোর্ড অফ ডিরেকশন নামে যে জিনিসটা আমরা জানি, সেইটার নিয়োগ একটানা 5 বছর এবং আমাদের এককালীন সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হতে পারে। এবং এই জায়গাগুলো নিয়ে অনেক কনফ্লিক্ট করার মতো কোশ্চেন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর কোশ্চেন করতো, তবে এখন তেমন কোশ্চেন করে না। যে কোনো একটা তারিখ বা একটা ডেট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট কথাগুলোর একটু মায়ের প্যাচ বোঝার চেষ্টা করেন, ওকে। এছাড়া আমাদের হচ্ছে কিছু ধারা আছে, এই ধারাগুলোর মধ্যে প্রথম ধারাটা দেখবেন। এরপর আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানির ধারা দেখবেন। স্মারকলিপি সম্পর্কে বলা আছে, এই ধারাটা দেখবেন। মোটামুটিভাবে আর লাগবে না। শেয়ার একটি অস্থাবর সম্পত্তি 30 ধারা, এইটা দেখবেন। এছাড়া আমাদের হচ্ছে সভা সংক্রান্ত যে ধারাগুলো আছে, সেই 3টা দেখবেন। এরপর আমরা যদি দেখি ন্যূনতম চাঁদার ধারাটা আমরা দেখব, কোম্পানির বিলোপ সাধনের ধারা দেখব, এবং প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার ধারাটা দেখব। এনাফ, আর লাগবে না। ইউনিট 2 খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, প্রশ্ন করেছে ইনশাল্লাহ এই জায়গা থেকে। 7 কলেজ প্লাস আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে কোশ্চেন করবে। সাধারণ শেয়ার কী জিনিস, অগ্রাধিকার শেয়ার কী জিনিস, বিলম্বিত শেয়ার কী জিনিস, এখানে অধিকারযোগ্য শেয়ার কী, বোনাস শেয়ার কী, সম্পূর্ণ অংশটায় একদম টোটালি গুরুত্ব সহকারে দেখতে হবে। কোন লাইনটা রিপিট করবে বলা মুশকিল, তবে এই জায়গাটা আর একটা কোশ্চেনের খনি, মানে প্রচুর কোশ্চেন করতে। এছাড়া আমরা এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখব, যে জিনিসটা ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো গাইড বই সংযোজন করা নেই। এটা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে থাকতেছে বা উপস্থাপন করেছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে বা পরবর্তী যে এডিশন আসবে, সেই এডিশনগুলোতে একজন টিচার বিকল্প নতুন কোশ্চেন কি বানাতে পারে, সেগুলো ইনশাল্লাহ এই বই ইনক্লুড করার আমি চেষ্টা করবো। এই জায়গাটা গুরুত্ব সহকারে দেখবেন। আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমার অ্যাকাউন্টিং টিউটোরিয়াল এবং বিজনেস টিউটোরিয়াল বইটার আপনারা চার্টগুলা কোনোভাবেই বাইপাস করবেন না। সব চার্টে নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলা বা খুবই ইম্পর্টেন্ট তথ্যগুলো এক জায়গায় অ্যাকোমোডেট করে দেওয়া আছে, সুতরাং গুরুত্ব দেবেন।
এছাড়া আমরা আসি কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার কারা বেসিক্যালি ক্রয় করে, বেসিক ধারণা নেবেন এগুলো থেকে, বেসিক ধারণা, ঠিক আছে, একদম টোটালি বেসিক ধারণা নেবেন। আর এই লাইনগুলো একটু দেখবেন, এছাড়া তেমন দেখার মতো কিছু নেই, এগুলা জাস্ট বেসিক লাইনগুলো শুধু দেখতে হবে। অনেকগুলো তথ্য আছে কমায় একদম মানে একদম কম করে দিয়েছে এখানে। শেয়ার সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ধারণা, এই লাইন দেখবেন, পরবর্তী লাইন দেখবেন, এর পরবর্তী লাইন দেখবেন, মোটামুটিভাবে এর পরের লাইন দেখবেন, আর যে সকল কারণে বোনাস শেয়ার ইস্যু করা হয় সেগুলো দেখবেন। এইদিকে আর লাগবে না। এবার আসি আমাদের শেয়ার মালিকানার প্রমাণপত্র। এখানে সম্পূর্ণ অংশটাই দেখব, কোশ্চেন হলে একটা কোশ্চেন করবে, কিন্তু কোনটা থেকে কোশ্চেন করবে বলা মুশকিল, সুতরাং সম্পূর্ণ অংশটাই আমাদের দেখতে হবে। এছাড়া আমাদের হচ্ছে শেয়ার খণ্ডন এবং শেয়ার রিজার্ভ আছে, বেসিক কনসেপ্টটা মাথায় রাখার জন্য অনুরোধ করব। এখানে আসলে বেশি হবে, শেয়ার মূল্য বেশি হবে, এটা একটু কারেকশন করে নিয়েন, কারণ রিজার্ভ খণ্ডন করলে সব শেয়ার একত্রিত করা হয়, যার কারণে শেয়ারের মূল্যটা আসলে বেসিক্যালি বেড়ে যায়। বেসিক কনসেপ্টটা শুধু নেবেন, কোশ্চেন হলো না হলে নেই, যদিও হয় তাহলে তো হয়ে গেল। এছাড়া ইউনিট 3 শেয়ার বাজার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে যথেষ্ট পরিমাণ কোশ্চেন করো, গত বছর করেছিল। এই হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সালটা আসলে তারা কোশ্চেন করেছিল, তবে আমার দৃষ্টিকোণ থেকে এই বছরের জন্য অতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না এই সালগুলা, তবে বিসেকটা একটু ভালোভাবে দেখবেন, আইসিবিটা একটু ভালোভাবে দেখবেন, অনেক বছর ধরেই কোশ্চেন করা হচ্ছে না, জাস্ট এতটুকুই। আর এছাড়া মোটামুটিভাবে আপনাদের যেটা জানতে হবে, বাংলাদেশের শেয়ার বাজারের প্রকারভেদ, প্রাথমিক শেয়ার বাজার খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিক শেয়ার বাজার খুবই গুরুত্বপূর্ণ, এছাড়া ওটিসি ওভার দ্য কাউন্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, এছাড়া তেমন গুরুত্বপূর্ণ নেই। এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনি দেখলেন, না দেখলেন নাই। এখানে আমি মূলত কয়েকটা জায়গা যদি দাগাই দিলাম, না হলে নাই, দেখার দরকার নেই, জাস্ট এই লাইনটা দেখবেন গুরুত্ব সহকারে। সিডিএস এই জিনিসটা কি জিনিস এটা একটু গুরুত্ব দেবেন, আর মোটামুটিভাবে আর লাগবে না, বাকিগুলো পড়লে না পড়লে নেই। এছাড়া ক্যাটাগরিতে যদি আমরা চলে আসি, ক্যাটাগরিতে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের 5 ধরনের শেয়ারের ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে আমাদের হচ্ছে জেড থেকে কোশ্চেন করতো, এন থেকে কোশ্চেন করতো, তো মূলত এমনিতে জাস্ট একটু চোখ বোলা নেবেন, কোশ্চেন একটা হলে না হলে নেই, অতটা গুরুত্বপূর্ণ নেই। এবার চলে আসে আমাদের টিউটোরিয়াল 6, যেটা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে, কিন্তু তারপরে আমরা পড়বো। মূলত এখানে বেশি জায়গা নেই, জাস্ট সমবায় সমিতির বৈশিষ্ট্য, ইতিহাস এতটুকু জানলেই হবে। তো মূলত এখানে সমবায় সমিতির সংশ্লিষ্ট কিছু আইন দেওয়া আছে, আপনাদের অত আইন দেখার দরকার নাই, প্রথম আইনটা শুধু দেখবেন এবং এরপর এই 3টা আইন দেখবেন, শেষ। এছাড়া সমবায় সমিতির বেসিক যে জায়গাগুলো আছে এগুলো দেখবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, আর গুচ্ছ বিশ্ববিদ্যালয় যদি কোশ্চেন করে নিচের লাইনগুলো থেকে কোশ্চেন করবে। এছাড়া আমরা পরবর্তীতে সমবায় সমিতির ইতিহাস অংশে আসছি। ইতিহাস অংশে আমরা যদি এখানে খেয়াল করি, প্রথম 2 লাইন দেখবেন, এখানে আরও অনেকগুলো তথ্য আছে, অনেকগুলো সাল আছে, অত সাল দেখার টাইম নেই। এরপর আপনারা এই সালটা দেখবেন বা এই লাইনটা দেখবেন। এছাড়া আমাদের বার্ড অর্থাৎ আক্তার হামিদ খান স্যার, তার বিষয়টা দেখবেন যে তিনি আসলে আমাদের সমবায় আন্দোলনের প্রবর্তক বা আন্দোলনের জনক। আর এছাড়া আমাদের ওয়ার্ল্ড উইডে যে সমবায় আন্দোলনের জনক, তিনি কিন্তু হচ্ছেন আমাদের শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন। তাহলে রবার্ট ওয়েন ওই একই ব্যক্তি যে ব্যক্তি সমবায় সমিতির আন্দোলন সৃষ্টি করে, সে একই ব্যক্তি যে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক হিসেবে আছে আমাদের ম্যানেজমেন্টের মধ্যে। এছাড়া আরও অনেকগুলো সাল আছে, অতটা দেখার দরকার নেই, এগুলোতে দরকার নেই। সমবায় সমিতির সদস্য সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, গুচ্ছতে কোশ্চেন হতে পারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হতে পারে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে হওয়ার পরেও আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করেছিল এই জায়গা থেকে, সুতরাং সর্বোচ্চ গুরুত্ব দেবেন, এই জায়গাগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আপনাকে। ওকে, এবার আসি আমাদের সমবায় সমিতির অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী। এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, মূলত এই জায়গাগুলো সবটুকুই দেখবেন, আর কিছু লাগবে না। সমবায় সমিতির প্রকারভেদ লাগবে না। এখানে ভোক্তা সমবায় সমিতির ক্ষেত্রে মুনাফা বন্টন অনুপাত দেওয়া আছে, এখানে কোথায় জানি আছে মুনাফা বন্টন করা হবে ক্রয় অনুপাতে, এখানে কোথায় জানি আছে, জাস্ট ওই লাইনটাই দেখিয়েন। এছাড়া মোটামুটিভাবে আর তেমন লাগবে না, এইদিকে লাগবে না। আমরা চলে আসি টিউটোরিয়াল 7-এ। রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট না, 7 কলেজের জন্য ইম্পর্টেন্ট না, তবে আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট মূলত। তারপরে আপনারা এই জায়গাটা দেখবেন, এছাড়া এই চার্টটা লক্ষ্য করবেন, আর কিচ্ছু লাগবে না। আর এই দিকে এই কয়েকটা বিষয় লাগবে, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলা সবটুকুই দেখবেন, গুরুত্বপূর্ণ তথ্যগুলো সব দেখবেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু দাগায় দিতেছি ওয়াসা আইন আর ওয়াসার কার্যক্রমগুলা, ঠিক আছে। এরপর বাংলাদেশের পোস্ট অফিস
গুচ্ছ বিশ্ববিদ্যালয় গত বছর কোশ্চেন করেছিল এইটা, এবং এর মন্ত্রণালয়ের কথা আপনাদের জানতে হবে। EMTS চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিপিট হতে পারে, আর কোনো জায়গা নেই। এছাড়া বাংলাদেশ টেলিগ্রাম অ্যান্ড টেলিফোন বোর্ড, এই জায়গাতে যদি আমরা আসি, এর নাম পরিবর্তন করা হয়েছিল কত সালে, এটা মূলত কোন বিভাগের মন্ত্রণালয়ের অধীনে আছে, জাস্ট এতটুকুই। আর মোটামুটিভাবে আর লাগবে না। বাংলাদেশ রেলওয়ে যাত্রা শুরু করে কখন, জাস্ট শুধু এতটুকুই, আর লাগবে না। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, এর পূর্ণরূপটা একটু দেখবেন, আর পাশাপাশি এগুলো বাকিগুলো আর লাগবে না। রাসায়নিক শিল্প সংস্থা গুরুত্ব দিবেন, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, সর্ববৃহৎ কর্পোরেশন, এটা গুরুত্ব দেবেন। আর মূলত এর সঙ্গে 3টা আমাদের নতুন সংস্থা একত্রিত করে এটা করা হয়েছিল, এই জায়গাটা দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গত বছর কোশ্চেন করেছিল। এছাড়া তেমন আর লাগবে না। ইউনিট 2টা গুরুত্বপূর্ণ, সেটা হতে পারে গুচ্ছ, সেটা হতে পারে ঢাকা, সেটা হতে পারে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, সেটা হলো PPP PPP, যেটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। পূর্ণরূপটা গুরুত্বপূর্ণ, এর বেসিক কনসেপ্টটা এই জায়গায় দেওয়া আছে, সম্পূর্ণ অংশটা আপনাকে দেখতে হবে। এছাড়া এগুলো দেখার দরকার নাই, এগুলো দেখার দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট না। এছাড়া রাষ্ট্রীয় ব্যবসার যৌক্তিকতা, এই জায়গা দিয়ে থিওরিটিক্যালি নতুন করে কোশ্চেন তৈরি করতে পারে, যে জাতীয় স্বার্থ সুরক্ষা, সাশ্রয়ী মূল্য সেবাদান, বেসরকারি খাতে একচেটে প্রবণতার রোধ, যেটা লেইসি ফেয়ার রোধ করা, এছাড়া বেসরকারি খাতের সামর্থ্য পরিপূর্ণতা, এছাড়া আরও আছে আমাদের হচ্ছে শিল্পায়নের সুষম বন্টন, সম্পদের কার্যকর ব্যবহার। এগুলাই হচ্ছে কি বাংলাদেশ তথা অন্যান্য দেশে রাষ্ট্রীয় ব্যবসা যৌক্তিকতা, বা কেন আমরা রাষ্ট্রীয় ব্যবসা পরিচালিত করব। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট চার্ট, যে চার্টটা সকল বইয়ে দেওয়া আছে, কিছু কিছু জায়গায় মডিফাই করেছি শুধু, জাস্ট খুবই গুরুত্বপূর্ণ। এই চার্টটাকে অবহেলা করার কোনো অপশন নাই, খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন সবাই এই চার্টটা। এই চার্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের লাস্ট টিউটোরিয়াল 8 নম্বর টিউটোরিয়ালে চলে এসেছি। 8 নম্বর টিউটোরিয়াল আসলে ব্যবসায়িক আইন নিয়ে কথা বলা আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার পরেও একটা কোশ্চেন করতে পারে, মূলত প্যাটার্ন সম্পূর্ণ অংশটা দেখতে হবে। অনেক তথ্য আছে, তথ্য কমিয়ে কিন্তু আমি অল্প সংখ্যক তথ্যতে নিয়ে এসেছি। ট্রেডমার্ক সম্পূর্ণটাই দেখতে হবে, দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেছিল, এবছরও করতে পারে। কপিরাইট সম্পূর্ণ অংশটাই দেখতে হবে, যদিও অনেকগুলো তথ্য আছে, সেই তথ্যগুলো থেকে কেটে সেটে অল্প করে তথ্য দিয়েছি, সুতরাং এগুলো পড়তেই হবে। কপিরাইট ভঙ্গের পরিণতি কী হতে পারে, অর্থাৎ কপিরাইট ভেঙে ফেললে অথবা না মানলে মূলত এই দুটা আইন বা এই দুটা আসলে অ্যাকশন না হয়ে থাকে। প্রথমবার করলে এটা হয়, দ্বিতীয়বার করলে এটা হয়। এটা মূলত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিতর জন্য ইম্পর্টেন্ট বলে মনে করি। তবে হ্যাঁ, আমাদের গুচ্ছ প্লাস আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়তো বা কোশ্চেন করলেও করতে পারে, তবে কোশ্চেন করার চান্সটা টোটালি কম আছে। WIPO চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পূর্ণরূপ লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় কোশ্চেনে কমসে কম 2 থেকে 3টা করে পূর্ণরূপ লিখতে বলবেই, 2 থেকে 3টা পূর্ণরূপ থাকবেই, সেটা অ্যাকাউন্টিং নিয়ে হোক, সেটা ম্যানেজমেন্ট নিয়ে হোক, এটা থাকেই তাদের কোশ্চেনে। আমরা পরবর্তী অংশে চলে আসি, আমাদের হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এইটা সম্পর্কে আপনারা একটু ধারণা নেবেন, জানবেন। এছাড়া ISO চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, এই যে গত বছর কোশ্চেন কিন্তু করেছিল, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া আমরা দেখবো হচ্ছে BSTI, দেখেন গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জায়গাতে কোশ্চেন করেছিল, যদিও আমার সাজেশনের মধ্যে ছিল না, কিন্তু তারপরে আমাদের এই অংশটা পড়তে হবে, কোনো বুদ্ধি নাই। এছাড়া মোটামুটিভাবে আর তেমন নেই। ব্যবসায়িক এখানে আইনগুলো দেখতে হবে, গুচ্ছর জন্য এই আইনগুলো দেখতে হবে। ব্যবসায় পরিবেশ সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ বিধিমালা, শব্দ দূষণ নীতিমালা, শিল্প নীতি এবং বাংলাদেশ শ্রম আইন নীতি, এবং এই জিনিসগুলো মূলত জাতীয় শিল্প নীতি সম্বন্ধে পরিবর্তন করা হয়েছে, একটু সালটা দেখে নেবেন। ইউনিট 2 ব্যবসায় সহায়ক সেবা, আমাদের সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার কারণে এই জায়গা থেকে আর তেমন ফোকাস করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করতেছে না, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত সিলেবাস নেই, এই জায়গা থেকে কোশ্চেন করবে। তবে গুচ্ছ বিশ্ববিদ্যালয় থেকে কোশ্চেন আসার সম্ভাবনা টোটালি কম। এখানে ব্যবসায়িক যে সেবা আছে, 3 ধরনের সেবা আছে, মূলত প্রত্যেকটা বইয়ে এই ধরনের সংস্থা বা সংগঠনের কথা উল্লেখ করা আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো যে প্রশ্ন করতেছে এই সেবা সমূহ নিয়ে, সেগুলো কোনো গাইড বই ছিল না। রিসেন্টলি হয়তো বা 2-1টা বই অ্যাড করেছে, তবে এইটা পড়াটা, এই জিনিসগুলো দেওয়া আছে আপনাদের ক্লাস 9-10-এর ব্যবসা পরিস্থিতি নামক বইটাতে। আমি যখন পড়েছি সেই বই থেকে, পুরাতন বই থেকে এই তথ্যগুলো কালেক্ট করা আছে। তো মূলত এই জায়গাটা আপনারা আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্ব সহকারে দেখবেন। ওকে, SME সবার জন্য ইম্পর্টেন্ট, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সব সময় সব জায়গাতেই SME গুরুত্বপূর্ণ, গুচ্ছতেও গুরুত্বপূর্ণ, আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। বেসিক খুবই গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একটু গুরুত্ব সহকারে দেখবেন। এছাড়া ব্রাক
আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট আর তেমন নেই। ঠ্যাঙ্গামারা এমনিতেই নিজের আসলে জানার জন্য এটা দেখবেন একটু, ঠ্যাঙ্গামারা মহিলা যুব সংঘ আমাদের হচ্ছে মনে নেই তার নামটা, তার আসলে ছেলের নাম ছিল আব্দুল সামাদ, উনি একজন ছেলে ছিল, পরবর্তীতে মেয়ে হয়েছে ডক্টর হোসনায়রা বেগম, এই তো তার নাম মনে পড়ছে। তার আসলে ছেলের নাম ছিল আব্দুল সামাদ, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল, লতিফ হলে ছিল, পরবর্তীতে ছেলে থেকে মেয়ে কনভার্ট হয় জেন্ডার চেঞ্জের কারণে, পরবর্তীতে তাকে আবার মঞ্জুজান হলে পাঠানো হয়েছিল। তো উনি অনেক বগুড়ার জন্য অনেক কাজ করছে, তার জন্য অবশ্যই শুভকামনা এবং দোয়া থাকবে ইনশাল্লাহ। FBCCI খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, হয়তো এখান থেকে একটা কোশ্চেন রিপিট করলো বলে গত বছর BGME থেকে কোশ্চেন করেছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু দেখবেন। এছাড়া EPB এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, গুচ্ছ বা অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট না। সার্ক আপনাদের দেখতে হবে, কোনো ওয়ে নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই জায়গা থেকে কোশ্চেন করতেছে, কোনটা থেকে কোশ্চেন করবে বলা মুশকিল। যারা চট্টগ্রামে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি কোশ্চেন করার রেঞ্জটা সম্পর্কে যদি একটু ধারণা দেয়, দেখেন টোটালি টানা সবকটা অধ্যায়কে টাচ করে তারা কোশ্চেন করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনারা যদি একটু খেয়াল করেন, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টোটালি টানা দেখেন কয়টা অধ্যায়কে টাচ করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এইদিকে 9টা 10টা 11 12 13 14 15 16, প্রায় 16 থেকে 17টা টপিক্সকে তারা টাচ করে কোশ্চেন করেছে, যে জায়গায় বিশ্ববিদ্যালয়গুলো এই প্রায় 12টা 13টা টপিক্সকে টাচ করে কোশ্চেন করে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোটামুটিভাবে ম্যাক্সিমাম টপিক্সকে টাচ করে কোশ্চেন করার চেষ্টা করছে। তো সুতরাং স্বাভাবিকভাবে আমাদের এই অধ্যায়গুলো দেখতে হবে। তো এই অধ্যায়গুলো সব তথ্য, হিউজ তথ্য আছে, সব তথ্য জানার দরকার নাই, বেসিক কিছু তথ্য জানবেন এই এতটুকু। প্রত্যেকটা জায়গা থেকে একটা করে কোশ্চেন তারা করতে পারে, শুধু চট্টগ্রাম, অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য না। বিমেস্টেক মোটামুটিভাবে এই জায়গাটা থেকে যদি কোশ্চেন আসে, এই লাইনটা কত সালে হয় সেটা আমাদের জন্য লাগবে। এছাড়া তেমন কিছু নেই এই জায়গাগুলোতে। এই 2 লাইন আপনারা দেখবেন চট্টগ্রামে রিপিট হতে পারে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, গুচ্ছর জন্যও সেম, চট্টগ্রাম তথা ঢাকা রাজশাহী সব বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট এই জায়গাটা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা সাল প্রতিষ্ঠিত, সাল অন্যান্য বিষয়গুলো তেমন কিছু আর নেই। এই হলো টোটাল আমাদের 8 নম্বর টিউটোরিয়াল পর্যন্ত বই দাগানো বা সাজেশনের বিষয়। আমি বলবো 100 পেজের জায়গাগুলো এভাবে ফোকাস করে যান। আহামরি বেশি কমায় দিতেছি না কারণ সবগুলো লাইনে ইম্পর্টেন্ট, কোন লাইন তুলে দিয়ে কোশ্চেন করবে বলা টোটালি মুশকিল। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, এবং আমি এখনই আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিয়ে দিতেছি, আপনারা যথেষ্টভাবে প্রস্তুতি নেন। আর যারা এখনও বই নিতে চাচ্ছেন, বই নিতে পারবেন 15 তারিখের মধ্যে, বই হাতে পেয়ে যাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে আজকে অর্ডার করলে কালকে ঢাকা বা ঢাকার বাইরে হলে 2 দিন লাগে, সুতরাং সেক্ষেত্রে 15 তারিখ পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন এবং বইগুলো পাবেন। আর যারা 7 কলেজে ভর্তি পরীক্ষা দেবেন, সুতরাং 7 কলেজের টার্গেটকে মিস করেন না। 7 কলেজ অন্য কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক ভালো আছে, যেমন ঢাকা কলেজের কথা বলি, এছাড়া আরও কয়েকটা কলেজ আছে যে কলেজগুলোতে আপনারা পড়েন, পরিবেশের ইনভারনমেন্টাল যে ফ্যাক্টটা আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নিতে পারতেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিতে পারতেছে, সেই দৃষ্টিকোণ থেকে আপনারা ঢাকা কলেজকে টার্গেট করতে পারেন। যেমন আমার ছোটো ভাইকে আমি অন্য কলেজগুলোতে চান্স পাওয়ার পরে আমি ঢাকা কলেজে পাঠিয়ে দিয়েছি, কারণ ইনভারনমেন্টাল যে ইফেক্ট আছে সেটা নেওয়ার জন্য। সুতরাং আমি বলবো যে 7 কলেজে অ্যাটলিস্ট ভালোভাবে পরীক্ষা দেন। 7 কলেজে যথেষ্ট পরিমাণে সিট আছে, 5100 সামথিং সিট আছে, সুতরাং ওই জায়গাতে ভালোভাবে এক্সাম দেন, আশা করি ভালো কিছু হবে। এবং ঢাকার মধ্যে থাকবেন, ঢাকার ইনভারনমেন্ট বুঝবেন, আমাদের চেয়ে অনেক চালাক হবেন, অনেক আগেই থাকবেন, এটা আমি কনফিডেন্সলি এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলবো। অর্থাৎ ঢাকা কলেজের অনেক স্টুডেন্ট আছে, তারা অন্য কলেজের বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের গায়ে লাগায় না লাগানোটাই স্বাভাবিক, কারণ আমরা গিয়ে রাস্তা চিনবো না, আর আপনারা যারা ঢাকা কলেজে আছেন তারা একদম পুরো দুনিয়া উল্টায় নিয়ে বেড়াবেন, তো স্বাভাবিকভাবে আপনারা কেন গায়ে লাগাবেন আমাদের? ঠিক আছে, এই হলো বিষয়গুলো থাকে। তো মূল বিষয় থাকে কোয়ালিটি। আমি বিশ্বাস করি এইদিকে আমরা রাজধানী বাদে যে কলেজগুলো আছে, রাজধানী বাদে যে কলেজ কিছু বিশ্ববিদ্যালয় আছে, সেগুলোর তুলনায় ঢাকা কলেজে পড়া অনেক ভালো। ঢাকা কলেজ ইজ এ ব্র্যান্ড, এটা মানতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।